রহস্য রোমাঞ্চের জ্বর ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের মাঠ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্পের আসর। প্রতি শনি ও মঙ্গলবার আপনাদের জন্য থাকছে নতুন নতুন গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। গল্পের আসর চ্যানেলে সকল শ্রোতাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সেহেলি ভট্টাচার্যের লেখা অবয়ব। গল্পটা মন দিয়ে শুনুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে গল্পের আসর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে শুরু করছি আজকের রোমহর্ষক গল্প অবয়ব, প্রথম পর্ব। বেশ কিছুক্ষণ ঘরে এলোমেলো পায়চারি করার পর ভিতরের অস্থিরতাটা যেন একটু লাগাম দিতে পারল রথিন। অস্থিরতাটা অনুতাপ কেন্দ্রিক মোটেই নয়, কারণ এ বাড়িতে প্রথমবার হলেও এ জীবনে তার এসব নতুন কিছু নয়। কিন্তু এবারের ভীতিটা অন্য কোনো জায়গায়। প্রবীর কি সব ঠিকঠাক করে সামলে নিতে পেরেছে? কে জানে। ওর চিন্তাগুলোকে চটকে দিয়ে একটা কুই মারা সরু আওয়াজ ভেসে এলো বাইরে থেকে। রথিন জানলার কাছে গিয়ে দেখল একটা শুটকো কালো কুকুর ঠিক ওর জানলার নিচে বসে গলা উঁচু করে বেসুরো ডাকছে। কুকুরটাকে তাচ্ছিল্যের সাথে তাড়ানোর পর ফোন লাগালো সে প্রবীরকে। বেশ কয়েকবার রিং হওয়ার পর ফোনটা তুলল প্রবীর। রথিনের উদ্বিগ্ন কণ্ঠস্বর। কি রে, সব ঠিক আছে তো? আর কোনো অসুবিধা? নো চিন্তা বন্ধু, সব ঠিক করে দিয়েছি। রথিনের কথার মাঝে জড়ানো গলায় উত্তর এলো প্রবীরের। কাজটা বোধহয় ঠিক করলাম না রে আমরা। কিঞ্চিত দ্বিধাজনক কণ্ঠ রথিনের। কেন বে, আজ তোর চরিত্রের সতীত্ব দাসের রাত ছিল নাকি? বলে ব্যঙ্গাত্মক হাসি দিল প্রবীর। কিছুটা বিরক্তিকর গলায় রথিন বলে উঠল, তুই কি ঘরে গিয়েও নেশা করেছিস? শালা, তোকে বলে কোনো লাভ নেই এখন, চল ফোন রাখ। কিছুক্ষণ চুপ থেকে প্রবীর টেনে টেনে জড়ানো জিভ নেড়ে বলতে থাকলো, রাখ, পরে কথা হবে। মনে হচ্ছে কে যেন দরজা ধাক্কাচ্ছে এত রাতে। উত্তর না দিয়ে প্রবীর ফোন রেখে দিয়েছে ততক্ষণে। এমনিতেই ওর জট পাকানো গলা শুনে রথিন বুঝে গিয়েছিল যে এ আপাতত এ জগতে নেই, তাই রাত 12টার সময় দরজা ধাক্কানোর আওয়াজ শুনছে। অতঃপর এতদিনের কুকর্মের সঙ্গীর কথায় আশ্বস্ত হয়ে বিছানায় শুতে গেল রথিন। কিন্তু কোনোভাবেই দু চোখের পাতায় এক করতে পারছে না সে আজ। কিছুই নতুন নয়, তবুও কি যেন একটা অস্বস্তি খচখচ করে চলছে ভিতরে। তারপর হঠাৎ মনে হলো লতিফকে কল করবে। ফোনটা হাতে নিয়ে রথিনের তৎক্ষণাৎ মনে হলো, না, এটা উচিত হবে না। কমাস আগেই লতিফের বিয়ে হয়েছে। তারপর বেশ কয়েকদিন ভাবিজি ছিলেন না এখানে। আজ আসার কথা ছিল। এত রাতে ফোন করলে বিব্রত বোধ করতে পারে ওরা। ও না হয় অকৃতদার, কিন্তু বন্ধুদের বিবাহিত জীবনের ঝামেলা ও রসবোধ উভয়ই ও বোঝে। চাকরি সূত্রে প্রবীর আর ও একা ভাড়া বাড়িতে থাকে বলে যখন তখন কল করা যায়, একজন আর একজনের ঘরে আসা যায়, যা খুশি তাই করা যায়। এসব ভাবতে ভাবতেই জানলার বাইরে থেকে একটা ঝোড়ো হাওয়ার রোল রথিনের ঘরের মধ্যে প্রবেশ করল। জানলাটা বন্ধ করার জন্য সেদিকে এগিয়ে যেতেই তার সারা শরীরে অকস্মাৎ কেমন একটা শিহরণ অনুভূত হলো। জানলায় লোহার গ্রিল পেরিয়ে তার নজর তখন বাইরের নিকষ কালো অন্ধকারের মধ্যে।
কি এক সম্মোহনে দ্রুত এগিয়ে চলছে তার দৃষ্টি। অতঃপর তা আটকালো গিয়ে একটা ছোট্ট অবয়বে, আর কানে পৌঁছালো একটা শৈশব হাসির সাবলীল স্পন্দন। ও অপলক দৃষ্টিতে দেখল পাশের বড় বাড়িটার উঁচু পাঁচিলের রেলিংয়ের উপর সেই অবয়বটি দুদিকে হাত প্রশস্ত করে এক অদ্ভুত ভারসাম্য বজায় রেখে দিব্যি হেঁটে বেড়াচ্ছে। এত রাতে এত উঁচু পাঁচিলের উপর কে হাঁটতে পারে ভেবে রথিনের শিরদাঁড়া বেয়ে একটা বরফ গলা অনুভূতির স্রোত বয়ে গেল। সেটা ক্রমশ যেন তার মস্তিষ্কের স্নায়ুগুলোকে অবশ করে নিতে লাগলো। ঠিক তখনই মেঘ আর আধারে মাখামাখি আকাশটাকে এবড়ো খেবড়ো করে চিরে একটা বাজের ঝলকানিতে মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে উঠল সেই অবয়বের মুখটা। কি বীভৎস একটা ক্ষতবিক্ষত চাহনিটা! তৎক্ষণাৎ প্রচণ্ড একটা চিৎকার করে উঠে বসল রথিন। বাইরে তাকিয়ে দেখল আধার থাকলেও ভোরের ঈষৎ আলো ফুটেছে। চারিদিকে একটা হিমশীতল শান্ত ভাব রয়েছে। ঘর্মাক্ত দেহে সে ধীরে ধীরে অনুভব করতে লাগলো তার স্বপ্নগত সত্যতা। তারপর বিছানা থেকে ধীরে ধীরে নেমে ঢকঢক করে 2 গ্লাস জল খেয়ে আবার শুতে চলে গেল সে। যদিও বা নিদ্রা দেবীর আবাহন করা আর সেদিন রথিনের দ্বারা সম্ভব হয়ে ওঠেনি। গলার কাছে কি যেন একটা অস্বস্তিজনক দলা পাকিয়ে উঠছে তার। সেই অবাধ্য অস্বস্তি তার মানসিক অস্থিরতাকে ক্রমশ 2-3 গুণ হারে বাড়িয়ে চলেছে। কিছুক্ষণ পর উঠে ঘরের কাজ, টুকটাক রান্নাবান্না আর নিজের টিফিন সেরে রথিন রেডি হয়ে বেরিয়ে পড়ল ডিউটিতে। নতুন হেডমিস্ট্রেস খুব কড়া, কারো ঢোকার সময়ের একটু এদিক ওদিক হলেই বেশ করে কথা শুনিয়ে দেন। আগের ভাড়া বাড়িটা তাও স্কুলের একেবারে গায়ে লাগানো ছিল, কিন্তু এই নতুন ঘরটা থেকে স্কুল প্রায় মিনিট 15-20 হাঁটা পথ। মেয়ে আর মদের নেশায় বাজারে বিস্তর দেনা হয়ে গেছিল বলে কতকটা পাওনাদারদের এড়িয়ে চলতে আর মাসের বাজেট কমাতেই 5 দিন আগে রথিনের এই নতুন বাড়িতে ভাড়া নেওয়া। বাড়িটার সবচেয়ে বড় সুবিধা হলো বাড়িওয়ালা থাকেন না, উপরের ঘর দুটো খালি। পুরো বাড়িতে শুধু নিচের একটা ঘরে থাকে ও। এ বাড়ির এই জনশূন্যতাই বোধহয় গতকালের কাজটা ঘটাতে অনুঘটকের মতো আরও সাহস জুগিয়েছিল ওদের। অতঃপর কাজে ঢুকে নিজের স্বভাবজাত অভ্যাসে রোজকার মতো আবার মেতে ওঠে রথিন। স্কুলের পেছনের গেটের দিকটা পরিষ্কার করে প্রায়শই সে বাচ্চাদের টিফিনের সময় বসে থাকে কলপরে রাখা বেঞ্চটার উপর। স্কুলের 4th ক্লাস স্টাফেদের জন্য তো আর কোনো আলাদা রুম থাকে না, তাই এই বেঞ্চটায় ওদের অঘোষিত স্টাফ শেল্টার। সেখানে বিনোদার সাথে বসে গল্প করেছে। বিনোদার মধ্যে যদিও তার মতো কোনো আদিম প্রবৃত্তি নেই, তাই বিনোদা একটু চোখের আড়াল হলেই ওর পাশবিক ক্রিয়া লুব্ধ চোখ দুটো আনচান করে ওঠে। টিফিন সেরে হাত ধুয়ে কোনো মেয়েকে টয়লেটের দিকে যেতে দেখলেই ওর সেই চোখ দিয়ে অনিয়ন্ত্রিত দৃষ্টি খোঁজার লালা ঝরতে থাকে। তারপর এদিক ওদিক তাকিয়ে যতটা সম্ভব নিস্তব্ধতা বজায় রেখে অবাধ্য পায়ে এগিয়ে যায় সে সেদিকে। মিনিট 5 পর তার ভিতরের পশুটাকে শান্ত করে পরিতৃপ্ত ভদ্র মানুষের মুখোশে আবার ফিরে আসে সে বেঞ্চটার দিকে। সেদিন রথিনের স্কুলে থাকতেই বেশ নিদ্রাচ্ছন্ন লাগছিল। অতঃপর দুপুর গড়ালে ঘরে ফিরে সে কিছু খেয়ে ঘুমিয়ে পড়ে। গতরাতের ঘুমের ঘাটতিতে শরীরটা বড্ড ম্যাচম্যাচ করছিল তার। স্কুল থেকে ফেরার পথে একবার প্রবীরকে কল করেছিল, ফোন বেজে গেছে। গতরাতের নেশাজনিত নিদ্রার ঘোর বোধ হয় তার কাটেনি তখনও। অতঃপর ভাত ঘুম ভেঙে উঠতে বেশ দেরি হয়ে গেল রথিনের। বাইরে সন্ধ্যা প্রায় ছুঁই ছুঁই তখন। হঠাৎ মনে হলো গতরাতের অস্থিরতাটা গুটি গুটি পায়ে ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে ওকে আবার জাপটে ধরতে চাইছে। বাইরে দিনের আলো কমার সাথে সাথেই সেই অস্থিরতার ঘনত্ব ওর সমগ্র অস্তিত্ব জুড়ে সমতা রেখে বাড়তে লাগলো। এমন সময় অজান্তেই জানলা দিয়ে রথিনের চোখ চলে গেল বাইরের সেই পাঁচিলের দিকে।
আর সেখানে নজর পড়তেই এক ছুটে বাইরে বেরিয়ে এলো সে। নিজের চোখের ভুলকে শুধরে দিতে হাত দিয়ে দু চোখ কচলে রথিন তাকিয়ে দেখল বাড়িটার প্রায় 8 ফুট উঁচু ভাঙা কাঁচের টুকরো গাঁথা পাঁচিলের গা বেয়ে শুকনো জমাট রক্তধারার দাগ। প্রায় 1.5-2 হাত পরিসর জুড়ে সে দাগের ধারা পাঁচিলের উপর থেকে বিবিধ দৈর্ঘ্যে মাটির দিকে নেমে আসছে। ঠিক যেখানে সে গতকাল স্বপ্নে অবয়বটিকে হাঁটতে দেখেছিল সে জায়গা জুড়ে সারা শরীর বেয়ে তখন এক অদ্ভুত রকম শিহরণ বইতে লাগলো রথিনের। ঠিক তখনই পাশ থেকে একটা ফ্যাসফ্যাসে গলায় একজন বলে উঠল, ওদিকে কি দেখছেন মশাই? কথাটা কেমন একটা চমক লাগলো রথিনের। পাশে তাকিয়ে দেখল সারা মুখে বসন্তের দাগে ভর্তি একজন অল্প বয়সী লোক দাঁড়িয়ে রয়েছে তার দিকে চেয়ে। রথিনকে চুপ থাকতে দেখে সে বলে চলল, এই এলাকায় নতুন নাকি? একটু থতমত খেয়ে রথিন উত্তর দিল, হ্যাঁ, এই দিন 5 হলো এসেছি, ওই বাড়িটায় ভাড়া থাকি, বলে ডান হাতে তর্জনী তুলে বাড়িটাকে দেখালো। লোকটা একটা বিকৃত হাসি হেসে কতকটা কৌতুকের স্বরে বললেন, মিত্তির বাবু তাহলে ভাড়াতে বসাতে পেরেছেন? নিজে তো এ বাড়ির পাশে টিকতে পারলেন না। ইতস্তত ভীতিজনক কৌতূহলে রথিন জানতে চাইল, কেন? সে বিস্তর কথা, যখন জানতে চাইছেন তখন বলি। এই যে বাড়িটার পাঁচিলের দিকে আপনি চেয়ে রয়েছেন, সেটা ভুবন বাড়ুজ্যের বাড়ি ছিল। তিনি একসময় এখানকার জমিদার ছিলেন বলতে পারেন। তার বড় ছেলে ছিল সাদামাটা মাটির মানুষ, তার ছিল ট্রান্সফারের চাকরি। একবার সে পুরুলিয়া থেকে ফেরার পথে এক মহিলা আর তার মেয়েকে নিয়ে এ বাড়িতে উঠিয়েছিল। সে মহিলার নাকি কেউ ছিল না, আর গ্রামের অশিক্ষিত মানুষেরা ওকে ডাইনি অপবাদে পুড়িয়ে মারতে চেয়েছিল। ও নাকি ওর স্বামীর সাথে এক সাঁওতাল মেয়ের ফষ্টিনষ্টি দেখে কি সাপ দিয়েছিল, তাই স্বামীটা একদিনের মধ্যে বীভৎসভাবে মরে গিয়েছিল। এমনই আরো 2 পুরুষের বদ নজরকেও নাকি ও সাপসাপান্ত করেছিল বলে তাদেরও তথৈব চ পরিণতি হয়েছিল। তাই সবাই বলতো ওর জিভে বিষ আছে। যাই হোক, তাতেই গ্রামের লোক ওকে ডাইনি বলে মারতে চেয়েছিল। বাড়ুজ্যের বড় ছেলেকে দাদাবাবু ডেকে বেশ বশ করে নিয়েছিল সেই মহিলা, এমনটা বাড়ুজ্যে গিন্নি বলতেন। তো একদিন সেই মহিলার ছোট্ট 9 বছরের মেয়েটার নিথর রক্তাক্ত দেহ পাওয়া গেল ডোবার পাড়ে। যে মেয়ে সারাদিন এ বাড়ির আনাচে কানাচে দৌড়ে খেলে বেড়াতো, তাকে নাকি বাড়ুজ্যের ছোট শালা আর তার ইয়ারা বন্ধুরা বাড়ির পেছনে জুয়া খেলার আসরে নিয়ে গিয়েছিল। আর তারাই বন্ধুরা মিলে সেই মেয়ের সাথে, বুঝতেই তো পারছেন। তারপর থানা পুলিশ যাতে টের না পায় তার জন্য বাড়ুজ্যেরা ওই বাচ্চাটার মাকে, মানে ওই মহিলাকে, অন্য কিছু বুঝিয়ে চুপ করানোর চেষ্টা করেছিল। কিন্তু শোকে পাগল হয়ে ওই মহিলার ভিতরের ডাইনি তখন আবার সোচ্চার হয়ে উঠেছিল। সে তারস্বরে সাপসাপান্ত করে বলেছিল সেদিন, সব মরবে, সব মরবে। আমার পেটের সাথে এত বড় অন্যায় ধরবে সইবে না। আমি বলছি এবারে এ গায়ের কোন সকল বেটা ছেলে বাঁচবে না, বাঁচবে না। এ আমার অভিশাপ, অভিশাপ। গল্পের পরবর্তী অংশ শুনবেন পরবর্তী পর্বে। শুনছিলেন সেহেলি ভট্টাচার্যের অবয়ব। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। পরের পর্বে নিয়ে আসবো এই গল্পে দ্বিতীয় পর্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।